একটা বড় বিল্ডিং বা ধরুন ব্রিজ এগুলো দেখলে সত্যি মনে হয় কিভাবে এত নিখুঁতভাবে বানালো। মনে হওয়াই স্বাভাবিক। এর পিছনে কিন্তু দারুণ সব প্ল্যানিং আর একদম নিখুঁত ড্রয়িং থাকে। ঠিক যেন রান্নার রেসিপি, মানে ঠিকঠাক উপাদান আর পদ্ধতি না জানলে যেমন ভালো রান্না হয় না। একদম তাই। ভালো প্ল্যানিং আর ড্রয়িং ছাড়া একটা ভালো মজবুত স্ট্রাকচার বানানো কিন্তু বলতে গেলে প্রায় অসম্ভব। আচ্ছা। আজ আমরা এই সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আর ড্রয়িংয়ের কিছু জরুরি দিক নিয়েই কথা বলবো। ও আচ্ছা। বিশেষ করে ইউনিট 5 এর কিছু বিষয়, যেমন স্টিল কানেকশন, রুফ ট্রাস, এগুলো একটু বোঝার চেষ্টা করব। মানে পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ ঠিক। আমরা দেখব বিল্ডিং নকশার কিছু নীতি, কেন কিছু নিয়ম মানাটা জরুরি, আর কিভাবে কাগজের আঁকাগুলো আসলে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভাষা হয়ে ওঠে। তার মানে আজকের আলোচনায় বিল্ডিং প্ল্যানিংয়ের মূল আইডিয়াগুলো একটু ঝালিয়ে নেব, যেমন প্ল্যান, এলিভেশন। হ্যাঁ, প্ল্যান, এলিভেশন, সেকশনের মতো ড্রয়িংয়ের ধারণাগুলো নিয়ে তারপর আমরা স্টিল স্ট্রাকচারের কিছু খুঁটিনাটিতে যাব। মানে ইউনিট 5 এর কানেকশন আর ট্রাস এইগুলো। একদম। আচ্ছা, একটা বাড়ি তৈরির নকশার সময় মানে একদম গোড়াতে কি ভাবা হয়? সেটাই, শুধু ইট সিমেন্ট গেঁথে দিলেই তো হলো না। না না, একদমই না। কয়েকটা খুব জরুরি নীতি আছে, বুঝলেন? যেমন ধরুন অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট। হ্যাঁ, মানে ঘরের দরজা জানলা এমনভাবে বসানো যাতে প্রাকৃতিক আলো, হাওয়া এগুলো ঠিকমতো আসে। ও আচ্ছা। যেমন? যেমন ধরুন রান্নাঘরটা যদি পূর্ব দিকে হয়, সকালের রোদ ঢোকে জীবাণু তাড়াতে সাহায্য করে। শোবার ঘরে হয়তো দক্ষিণের হাওয়াটা এলো। বাহ, মানে প্রকৃতি থেকেই এনার্জি পাওয়ার মতো। ঠিক তাই। আর একটা জরুরি জিনিস হলো প্রসপেক্ট। প্রসপেক্ট। মানে ঘর থেকে বাইরের দৃশ্যটা কেমন। ধরুন জানলাটা একটু নিচু করে দেওয়া হলো, যাতে বসেও বাইরের বাগানটা বা রাস্তাটা ভালো করে দেখা যায়। আচ্ছা, ঘরের ভেতর থেকে বাইরের জগতের সাথে একটা যোগাযোগ, তাই তো? একদম। আর অবশ্যই প্রাইভেসি, এটা তো খুব দরকারি। হ্যাঁ, গোপনীয়তা। প্রাইভেসি আবার দু রকমের হয়। একটা হলো বাইরের থেকে, মানে রাস্তা বা পাশের বাড়ি থেকে। সেটা কিভাবে হয়? গাছপালা দিয়ে? হ্যাঁ, গাছ লাগিয়ে বা হয়তো জানলা একটু উঁচুতে দিয়ে সেটা ম্যানেজ করা যায়। আর দ্বিতীয়টা হলো ঘরের ভেতরে। ঘরের ভেতরে, মানে এক ঘর থেকে অন্য ঘরের। ঠিক, দরজার সামনেই হয়তো অন্য ঘরের দরজাটা পড়ল না, বাথরুমের দরজাটা একটু আড়ালে থাকলো, এইগুলো আর কি। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করাটা জরুরি। অবশ্যই। এই বেসিক নীতিগুলো কিন্তু একটা ভালো ডিজাইনের ভিত তৈরি করে দেয়। বাড়ির পরিবেশ আর ব্যবহারের ওপর এগুলো কিভাবে প্রভাব ফেলে সেটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে শুধু দেখতে সুন্দর হলেই চলবে না, থাকার জন্য আরামদায়ক হওয়া চাই। একদম। আচ্ছা, এবার একটু ড্রয়িং এর কথায় আসি। এই যে প্ল্যান, এলিভেশন, সেকশন, এই শব্দগুলো তো খুব শোনা যায়। এগুলো আসলে কি? এগুলো হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মানে বলতে পারেন আসল ভাষা। হ্যাঁ, প্ল্যান হলো কোনো কিছুকে ওপর থেকে দেখলে যেমন লাগে। ধরুন বাড়ির ছাদটা নেই, ওপর থেকে ভেতরের ঘরগুলো, দেওয়াল, দরজা জানলা সব দেখছি। আচ্ছা, টপ ভিউ যাকে বলে। হ্যাঁ, টপ ভিউ। এলিভেশন হলো বাড়ির বাইরের চেহারাটা, মানে সামনে থেকে দেখতে কেমন লাগছে বা পাশ থেকে। আউটলুকটা। ঠিক। আর সেকশন হলো বাড়িটাকে যদি লম্বালম্বি বা আড়াআড়ি কেটে ফেলা হয়, তাহলে ভেতরের জিনিসগুলো যেমন দেখাবে। কেটে ফেললে মানে? মানে ধরুন একটা কেক কাটলে যেমন ভেতরের লেয়ারগুলো দেখা যায়, ও হ্যাঁ হ্যাঁ। তেমনি সেকশনে দেওয়াল কতটা পুরু, ছাদটা কিভাবে তৈরি, ভিতটা কেমন, মানে স্ট্রাকচারের ভেতরের গঠনটা বোঝা যায়। বাহ, দারুণ উদাহরণ তো। এই তিনটে ভিউ মিলিয়েই কিন্তু একটা স্ট্রাকচারের পুরো ছবিটা পাওয়া যায়। তাহলে প্ল্যান, এলিভেশন আর সেকশন, এই তিনটে মিলে একটা স্ট্রাকচারের পুরো ছবিটা তৈরি করে, তাই না? হ্যাঁ, একদম পরিষ্কার। এইবার এই প্ল্যান, এলিভেশন, সেকশনের আইডিয়াগুলো ব্যবহার করে ইউনিট 5 এর স্টিল স্ট্রাকচারের দিকে একটু যাওয়া যাক। ওগুলো একটু জটিল মনে হয়। ঠিক, ইউনিট 5 এর বিষয়গুলো একটু অ্যাডভান্স তো বটেই, কিন্তু এর ভিতটা হলো এই প্ল্যান, এলিভেশন সেকশনে। আচ্ছা। যেমন ধরুন একটা স্টিলের থাম, মানে যাকে বলে স্ট্যানশন, হ্যাঁ সেটা যখন কংক্রিটের ভিতের উপর বসানো হয়, হ্যাঁ। থামটা যাতে সরাসরি ভিতের মধ্যে বেশি ঢুকে না যায় বা লোডটা ঠিকমতো ছড়িয়ে দিতে পারে, তার জন্য নিচে একটা স্টিলের প্লেট লাগে, বেস প্লেট বলে। বেস প্লেট। আর ওই সংযোগটাকে আরও মজবুত করার জন্য পাশে আরও প্লেট লাগে, সেগুলোকে বলে গাসেট প্লেট। ও, গাসেট প্লেট। তো এটার প্ল্যান ভিউ মানে ওপর থেকে দেখলে প্লেট আর থামটা কেমন দেখাচ্ছে, আর এলিভেশন ভিউ মানে পাশ থেকে দেখলে কানেকশনটা কেমন, দুটোই আঁকতে হয়।
তার মানে স্ট্যানচনের লোডটা ঠিকমতো ফাউন্ডেশনে পাঠানোর জন্যই এই বেস প্লেট আর গাসেট প্লেট এত জরুরি, তাই তো? একদম ঠিক, কারণ লোড ট্রান্সফারটা ঠিক মতো হতে হবে। আচ্ছা, আর বিমের কানেকশনগুলো, যেমন একটা মেন বিমের সাথে অন্য একটা সেকেন্ডারি বিম জুড়ছে। হ্যাঁ, এটাও খুব কমন। ধরুন একটা প্রধান বিম আর একটা গৌণ বিম জুড়ছে, কিংবা একটা বিম সরাসরি একটা কলমের সাথে জুড়ছে। হুম। এই জোড়গুলো কিভাবে হবে? মানে বোল্ট দিয়ে জোড়া হবে, না ওয়েল্ডিং করা হবে, কটা বোল্ট লাগবে, বা কোনো কানেক্টিং প্লেট লাগবে কিনা? ও, অনেক ডিটেলস। হ্যাঁ, এইসব খুঁটিনাটি কিন্তু এলিভেশন আর সেকশন ড্রয়িংয়ে পরিষ্কার করে দেখাতে হয়, কারণ এই জোড়গুলোই ঠিক করে দেয় পুরো কাঠামোটা কতটা লোড নিতে পারবে। তার মানে এই জোড়গুলো যদি ড্রয়িংয়ে ঠিকমতো না দেখানো হয়, তাহলে বাস্তবে সমস্যা হতে পারে? মারাত্মক সমস্যা হতে পারে, কাঠামোর শক্তি কমে যেতে পারে, বা ভুল কানেকশন হয়ে গেলে ফেলিয়ারও হতে পারে। এটা মনে রাখা দরকার, তাই না? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আর ইউনিট 5-এ তো ট্রাসের কথাও আছে, যেমন ফিঙ্ক ট্রাস। হ্যাঁ, ট্রাস্ট হলো আসলে একটা জ্যামিতিক কাঠামো। জ্যামিতিক কাঠামো। হ্যাঁ, সাধারণত ত্রিভুজাকার ইউনিট দিয়ে তৈরি করা হয়, যেটা মূলত ছাদের ভার বহন করার জন্য লাগে। এটা স্টিল বা কাঠ দুটো দিয়েই হতে পারে। কাঠের ট্রাসও হয়? হ্যাঁ, আগেকার দিনে খুব হতো, যেমন কিং পোস্ট ট্রাস, কুইন পোস্ট ট্রাস, এগুলো কাঠের হতো। আচ্ছা। আর এখন স্টিলের ট্রাস খুব বেশি ব্যবহার হয়। স্টিলের অ্যাঙ্গেল সেকশন বা টিউবুলার সেকশন দিয়ে বানানো হয়। আর ফিঙ্ক ট্রাসটা? ফিঙ্ক ট্রাস হল স্টিলের ট্রাসের মধ্যে খুব পরিচিত আর জনপ্রিয় একটা টাইপ। এর ভেতরের মেম্বারগুলোর অ্যারেঞ্জমেন্টটা দেখতে অনেকটা ইংরেজি ডাব্লু অক্ষরের মতো হয়। ও, ডাব্লু এর মতো। হ্যাঁ, এই ট্রাসের ড্রয়িংয়ে কিন্তু প্রত্যেকটা মেম্বার মানে অ্যাঙ্গেল বা টিউব কিভাবে একে অপরের সাথে জুড়ছে, মানে জয়েন্টগুলো ওয়েল্ডিং নাকি বোল্ট? হ্যাঁ, ওয়েল্ডেড জয়েন্ট না রিভেটেড বা বোল্ডেড জয়েন্ট, সেই ডিটেলস, আর পুরো ট্রাসটা আবার কিভাবে কলামের ওপর বসছে তার কানেকশন ডিটেলসও দেখাতে হয়। মনে রাখার জন্য তাহলে ভাবা যেতে পারে, ফিঙ্ক ট্রাস ডাব্লু বানাই, ছাদের ওজন কমায়। হ্যাঁ, মন্দ বলেননি। তার মানে ট্রাসের প্রত্যেকটা জোড়ের ডিজাইন আর তার ডিটেল ড্রয়িং পুরো কাঠামো স্থায়িত্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তো? একদম ঠিক। এই সমস্ত কানেকশন আর ট্রাসের ডিটেল ড্রয়িং আসলে ওই স্ট্রাকচারটা বাস্তবে বানানোর জন্য অপরিহার্য একটা ব্লুপ্রিন্ট। ঠিক বলেছেন। তাহলে মোদ্দা কথা হলো, একটা ভালো বিল্ডিং বা স্ট্রাকচার বানাতে গেলে শুধু ভালো মেটেরিয়াল দিলেই হবে না, সঠিক প্ল্যানিংয়ের নীতিগুলোও মানতে হবে। অবশ্যই। আর তার সাথে প্ল্যান, এলিভেশন, সেকশন ব্যবহার করে স্টিলের কানেকশন বা ট্রাসের মতো জটিল জিনিসগুলোরও একদম নিখুঁত ড্রয়িং করতে হবে। এই ড্রয়িংগুলোই তো ইঞ্জিনিয়ারের আসল ভাষা। একদম। আর দেখুন, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধু ইট, পাথর, স্টিলের হিসেব নয়। এটা একই সাথে একটা বিজ্ঞান আর একটা শিল্প। ঠিক। আজকের এই প্ল্যানিংয়ের নীতি বা এই ড্রয়িংয়ের খুঁটিনাটি, এগুলো হয়তো এখন সিলেবাসের পড়া মনে হচ্ছে, একটু চাপও লাগছে হয়তো। হ্যাঁ, তা একটু লাগেই। কিন্তু বিশ্বাস করুন, এগুলোই ভবিষ্যতের বড় বড় ব্রিজ, উঁচু বিল্ডিং বা নানা রকম জটিল স্ট্রাকচার ডিজাইন করার আসল ভিত্তি তৈরি করে দেবে। এখন তো সিএডি বা বিমের মতো কত আধুনিক সফটওয়্যার এসে গেছে, যেগুলো আঁকার কাজটা অনেক সহজ করে দিয়েছে। হ্যাঁ, কম্পিউটারে তো অনেক সহজেই করা যায়। ঠিক, কিন্তু এই বেসিক নীতিগুলো মানে অ্যাসপেক্ট, প্রসপেক্ট, প্রাইভেসি বা প্ল্যান এলিভেশন সেকশনের ধারণা কিংবা কানেকশনের মূল আইডিয়াগুলো যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু সফটওয়্যারও ঠিকভাবে ব্যবহার করা কঠিন। সেটা ঠিক, কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। একদম। তাই শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, ভবিষ্যতের একজন ভালো, দক্ষ, নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এই বিষয়গুলো মন দিয়ে বোঝা আর অনুশীলন করাটা খুব জরুরি। ঠিক। কারণ এই জ্ঞানের উপর ভর করেই তো আগামীর টেকসই, নিরাপদ নির্মাণগুলো গড়ে উঠবে। নিজের হাতে ভবিষ্যতের পথ, সেতু, মানুষের আশ্রয় গড়ে তোলার সুযোগ পাওয়া, এটাই কি পেশার সবচেয়ে রোমাঞ্চকর দিক নয় বলুন?